নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি থেকে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে এবং আসার সম্ভাবনা রয়েছে। আগে আমরা পেঁয়াজের থিওরি নিয়ে দুটো ভিডিওতে আলোচনা করেছি। যারা সেগুলো এখনও দেখোনি, ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে, গিয়ে দেখে নাও, তারপরেই এই প্রশ্নগুলো সলভ করো। প্রশ্নগুলো যখন আমরা সলভ করব, তোমরা অবশ্যই উত্তর দেখার আগে কমেন্ট করে জানাবে তোমার যেই উত্তরটা মনে হচ্ছে, তারপরেই উত্তর দেখবে। এটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাহলে মনে থাকবে তুমি কোথায় ভুল করছো, এবং উত্তর দেখানোর সাথে সাথে সেগুলো আমরা এক্সপ্লেন করব, এক্সপ্লেনেশনও রয়েছে। তাহলে বোঝা যাবে কেন উত্তর তুমি যেটা ভাবছিলে সেটা ভুল হলো, আর যেটা ঠিক হচ্ছে সেটা কেন ঠিক হচ্ছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পেঁয়াজে মূলত কে ছিলেন বা কী ছিলেন? দার্শনিক, জীববিজ্ঞানী, চিকিৎসক, সমাজবিজ্ঞানী? যে পেঁয়াজে মূলত কী ছিলেন? দার্শনিক ছিলেন, জীববিজ্ঞানী ছিলেন, চিকিৎসক ছিলেন, সমাজবিজ্ঞানী ছিলেন? আগে কমেন্ট করো, ভিডিওটা পজ করে, তারপরে উত্তর দেখবে। তাহলে তোমার মনে থাকবে ভালো, তুমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো, এটা বোঝা যাবে, এবং এটা তোমার জন্যই খুব বেনিফিশিয়াল হবে। পরীক্ষার সময় পর্যন্ত তোমার কিন্তু মনে থাকবে, আলাদা করে আর পড়তে হবে না। তো দেখে নিই আমরা সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো জীববিজ্ঞানী। পেঁয়াজে প্রাণীবিদ্যায় বা জুওলজিতে ডক্টরেট করেন, শামুক ঝিনুক নিয়ে গবেষণা করেছিলেন। এই জৈবিক দৃষ্টিভঙ্গি তার পুরো তত্ত্বকে আকার দিয়েছে। পেঁয়াজে তার গবেষণার ক্ষেত্রকে কী নাম দিয়েছিলেন? জেনেটিক এপিস্টেমোলজি, বিহেভিয়ারিজম, সাইকোঅ্যানালাইসিস, গেস্টাল্ট সাইকোলজি? ভিডিও পজ করে আগে কমেন্ট করো, তারপরে উত্তর দেখবে। অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, তাহলেই কিন্তু এগোবে, তাহলেই মনে থাকবে, তাহলেই পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে। পেঁয়াজে তার গবেষণার ক্ষেত্রকে কী নাম দিয়েছিলেন? জেনেটিক এপিস্টেমোলজি, বিহেভিয়ারিজম, সাইকোঅ্যানালাইসিস, গেস্টাল্ট সাইকোলজি? সঠিক উত্তর হলো জেনেটিক এপিস্টেমোলজি। জেনেটিক এপিস্টেমোলজি মানে জ্ঞান কিভাবে গড়ে ওঠে তার বিজ্ঞান। এখানে জেনেটিক মানে বিকাশমূলক, জিন নয়। পরের প্রশ্ন দেখে নিই। মনের যে কাঠামো দিয়ে শিশু কোনো কিছু বোঝে তাকে কি বলে? স্কিমা, প্রতিবর্তক ক্রিয়া, অনুবর্তন, সাম্যাবস্থা? মনের যে কাঠামো দিয়ে শিশু কোনো কিছু বোঝে তাকে কি বলে? স্কিমা নাকি প্রতিবর্তক ক্রিয়া, অনুবর্তন নাকি সাম্যাবস্থা? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো স্কিমা। স্কিমা হলো জ্ঞানের একক, মনের একটি বাক্স। পেঁয়াজের মতে জ্ঞানীয় বিকাশ মানেই স্কিমার গঠন ও পুনর্গঠন। পরের প্রশ্ন, শিশু বিড়াল দেখে কুকুর বলল, এটি কিসের উদাহরণ? শিশু বিড়াল দেখে কুকুর বলল, এটি কিসের উদাহরণ? সংযোজন বা অ্যাকোমোডেশন, আত্মীকরণ বা অ্যাসিমিলেশন, সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম, অনুকরণ বা ইমিটেশন? কোনটা ঠিক? কোনটা ঠিক আগে কমেন্ট করো, তারপর উত্তর দেখবে। দেখে নিই সঠিক উত্তর। এটার সঠিক উত্তর হলো আত্মীকরণ। নতুন তথ্যকে পুরনো স্কিমার মধ্যে ঢুকিয়ে বোঝাই আত্মীকরণ। এখানে স্কিমা বদলায় না, নতুন জিনিসটিকে খাপ খাওয়ানো হয়। পরের প্রশ্ন, পুরনো স্কিমা কাজ না করলে শিশু স্কিমাটি বদলে ফেলে, একে কি বলে? আত্মীকরণ, সহযোজন, কেন্দ্রীকরণ, সংরক্ষণ? কোনটা ঠিক? আত্মীকরণ, সহযোজন বা সংযোজন, কেন্দ্রীকরণ, সংরক্ষণ? কোনটা ঠিক? সঠিক উত্তর হলো সংযোজন। সংযোজন স্কিমা নিজেই বদলে যায় বা নতুন স্কিমা তৈরি হয়। আত্মীকরণ ও সংযোজন এই দুইয়ের যৌথ প্রক্রিয়াই অভিযোজন। পেঁয়াজের মতে জ্ঞানীয় বিকাশের চালিকা শক্তি কোনটি? শক্তিদান, অনুকরণ, সাম্যাবস্থা অর্জন, পরিণমন মাত্র? পেঁয়াজের মতে জ্ঞানীয় বিকাশের চালিকা শক্তি কোনটি? পেঁয়াজের মতে জ্ঞানীয় বিকাশের চালিকা শক্তি কোনটি? আগে কমেন্ট করো, তারপর উত্তর দেখবে। পজ করে কমেন্ট করো, অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো সাম্যাবস্থা অর্জন বা ইকুইলিব্রেশন। নতুন অভিজ্ঞতা স্কিমার সঙ্গে না মিললে তৈরি হয় ভারসাম্যহীনতা বা ডিসইকুইলিব্রিয়াম। সেই অস্বস্তি দূর করতেই শিশু শেখে বা বদলায়। এটাই শেখার প্রসেস পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী। পরের প্রশ্ন, পেঁয়াজের স্তরগুলির সঠিক ক্রম কোনটি? প্রাক সক্রিয়তা, সংবেদন সঞ্চালনমূলক, মূর্ত, যৌতিক?
সংবেদন সঞ্চালনমূলক প্রাক সক্রিয়তা, মূর্ত সক্রিয়তা, যৌতিক সক্রিয়তা। সংবেদন সঞ্চালনমূলক মূর্ত, পাক সক্রিয়তা, যৌতিক। মূর্ত, পাক সক্রিয়তা, সংবেদন, যৌতিক, কোনটা ঠিক? পেঁয়াজের স্তরগুলির সঠিক ক্রম কোনটি? কোনটা সঠিক ক্রম? কমেন্ট করো, দাগ নাম্বার দিয়ে অপশান লিখে দাও, তাহলেই হবে। ক খ গ ঘ লিখতে অসুবিধা হলে ABCD লিখতে পারো, সমস্যা নেই। কমেন্টে লিখে দাও দাগ নাম্বার এবং অপশান, তাহলেই বোঝা যাবে। এবং এখন আমরা দেখব সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর হলো সংবেদন সঞ্চালনমূলক পাক সক্রিয়তা, মূর্ত সক্রিয়তা, যৌতিক সক্রিয়তা, অর্থাৎ সেন্সারি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ এবং ফর্মাল অপারেশনাল স্টেজ। পরের প্রশ্ন, বস্তুর স্থায়িত্ব বা অবজেক্ট পার্মানেন্স কোন স্তরের অর্জন? সংবেদন সঞ্চালনমূলক স্তর, পাক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, যৌতিক সক্রিয়তার স্তর, কোনটা ঠিক? অবজেক্ট পার্মানেন্স বা বস্তুর স্থায়িত্ব। আমরা কিন্তু ক্লাসে বারবার এই জিনিসগুলো আলোচনা করেছি। যারা ক্লাস করেছো দুটোই, তারা আশা করি 15টার 15টাই পারবে, কারণ আমরা ক্লাসে কিছুই বাদ দিইনি, একদম ডিটেলসে আলোচনা করেছি। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো সংবেদন সঞ্চালনমূলক স্তর। প্রায় 8 মাস বয়স থেকে শিশু বোঝে, চোখের আড়ালে গেলেও জিনিস থেকে যায়। সংশ্লিষ্ট ভুলটির নাম A not B এরর। এই সম্পর্কেও আমি আলোচনা করেছি ভিডিওতে, ক্লাসে, দেখে নিও। পরের প্রশ্ন, 3 পাহাড়ের অভিক্ষা বা 3 মাউন্টেন টাস্ক কি পরীক্ষা করে? সংরক্ষণ, আত্মকেন্দ্রিকতা, শ্রেণীবিভাগ, স্মৃতি। 3 মাউন্টেন টাস্ক কি পরীক্ষা করে? সংরক্ষণ, আত্মকেন্দ্রিকতা, শ্রেণীবিভাগ, স্মৃতি। সংরক্ষণ বা কনজারভেশন, আত্মকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজম, শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন, স্মৃতি বা মেমোরি কি পরীক্ষা করে? সঠিক উত্তর হলো আত্মকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজম। এখানে আত্মকেন্দ্রিকতা মানে স্বার্থপরতা নয়, অন্যের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে না পারা, সেটাকেই পেঁয়াজে আত্মকেন্দ্রিকতা বলেছেন। পরের প্রশ্ন, সংরক্ষণ বা কনজারভেশন ধারণা কোন স্তরে অর্জিত হয়? সংবেদন সঞ্চালকমূলক, পাক সক্রিয়তা, মূর্ত সক্রিয়তার স্তর, যৌতিক সক্রিয়তা, কোনটা ঠিক? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো মূর্ত সক্রিয়তার স্তর। 7 থেকে 11 বছরে শিশু বোঝে চেহারা বদলালেও পরিমাণ এক থাকে, কারণ তার প্রত্যাবর্তনশীলতা ও বহুমুখিতা এসে গেছে। পরের প্রশ্ন, জল গ্লাসের পরীক্ষায় ছোট্ট শিশু ভুল করে কোন দুটি কারণে? স্মৃতি ও মনোযোগের অভাব, একমুখিতা ও অপ্রত্যাবর্তনশীলতা, ভাষা ও অনুকরণ, পরিণমন ও প্রেরণা, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো একমুখিতা ও অপ্রত্যাবর্তনশীলতা। একমুখিতায় সে কেবল উচ্চতা দেখে, প্রস্থ নয়, আর অপ্রত্যাবর্তনশীলতায় মনে মনে জলটা ফিরিয়ে ভাবতে পারে না। সংখ্যা, ভর, ওজন, আয়তন সংরক্ষণের এই অসম আয়ত্তকরণকে কি বলে? অনুভূমিক ব্যবধান, উলম্ব ব্যবধান, সাম্যাবস্থা, বিকেন্দ্রীকরণ, কোনটা ঠিক? সংখ্যা, ভর, ওজন, আয়তন সংরক্ষণের এই অসম আয়ত্তকরণকে কি বলে? এরপরে এডুকেশনাল সাইকোলজির মধ্য থেকে তোমরা কিসের উপর ক্লাস চাও কমেন্ট করে জানাও, আমি সেটার উপরই ক্লাস নেব। যত বেশি কমেন্ট করবে তত আমি বুঝবো যে তোমাদের ওইটা প্রয়োজন, তাহলেই আমি ওটার উপর ক্লাস নেব। আদারওয়াইজ নিজের মতো যে কোনো বিষয় নিয়ে ক্লাস নেব। সঠিক উত্তর বলো। সঠিক উত্তর হলো অনুভূমিক ব্যবধান। একই যুক্তি বিভিন্ন বিষয়ে বিভিন্ন বয়সে প্রয়োগ করতে শেখা। সংখ্যা প্রায় 6 বছর বয়সে প্রয়োগ করতে শেখে, ভর 7 বছর বয়সে, ওজন 9 বছর বয়সে, আয়তন 11 বছর বয়সে। এগুলো আমি ক্লাসে ডিটেলসে আলোচনা করেছি, তাই এখন করছি না। ডিটেলসে ক্লাসগুলো দেখো, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। যারা দেখেছো অথচ ভুলে গেছো ভাবছো, তারা আরেকবার দেখে নাও। প্রকল্প নিগমনমূলক যুক্তি কোন স্তরের প্রধান বৈশিষ্ট্য? মূর্ত সক্রিয়তা, যৌতিক সক্রিয়তার স্তর, প্রাক সক্রিয়তা, সংবেদন সঞ্চালকমূলক, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো যৌতিক সক্রিয়তার স্তর। 11 থেকে 12 বছরের পরে কিশোর অনুমান তৈরি করে, বিজ্ঞানীর মতো যাচাই করতে পারে। পেঁয়াজি এটি পরীক্ষা করেন দোলক সমস্যা দিয়ে। পরের প্রশ্ন, শিখন ও বিকাশ সম্পর্কে পেঁয়াজির মত কোনটি? শিখন বিকাশকে এগিয়ে নেয়, বিকাশ আগে তবেই শিখন সম্ভব,
দুটি সম্পর্কহীন, শিখনই একমাত্র চালিকা শক্তি। কোনটা ঠিক? সঠিক উত্তর বিকাশ আগে, তবেই শিখন সম্ভব। পেঁয়াজির মতে শিশুকে নির্দিষ্ট স্তরে পৌঁছতে হবে, তবেই সে শিখবে বা তাকে রেডি হতে হবে শেখার জন্য। ভাইগটস্কি ঠিক উল্টোটা বলেন, শিখন বিকাশকে পথ দেখায়। পরের প্রশ্ন, পেঁয়াজির তত্ত্বের একটি প্রধান সমালোচনা কি? তিনি শিশুদের ক্ষমতাকে কম মূল্যায়ন করেছেন, তিনি স্তর মানেননি, তিনি পর্যবেক্ষণ করেননি, তিনি ভাষার কথা বলেননি বলে স্তর ভুল। কোনটা ঠিক? আগে কমেন্টে উত্তর লেখো, ভিডিও পজ করে তারপর আমরা উত্তর দেখব। অ্যাক্টিভ পার্টিসিপেট করো। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো, তিনি শিশুদের ক্ষমতাকে কম মূল্যায়ন করেছেন। সহজ ও পরিচিত ভাষায় পরীক্ষা করলে শিশুরা অনেক আগেই দক্ষতা দেখায়। এছাড়া নমুনা ছোট ছিল, মূলত তার নিজের 3 সন্তান। 15টা কোশ্চেনের সমাপ্তি ঘটলো। কে কত পেয়েছো কমেন্ট বক্সে জানাও। যদি 12-র ওপরে পাও তাহলে পারফরমেন্স মোটামুটি ঠিক আছে, কিন্তু ভিডিওগুলো দেখলে আশা করি 15টাই ঠিক করতে পারা উচিত। আর পার্ট 1 পার্ট 2 চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশানের লিঙ্কে গিয়ে দেখে নাও। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট করে বলো পরের ক্লাস কিসের ওপর চাও। থ্যাংক ইউ সো মাচ।